আজ ইতিহাসের এক নতুন অধ্যায়। কলকাতা থেকে সরাসরি মিজোরামের সাইডাং পর্যন্ত চালু হলো নতুন ট্রেন, নাম কলকাতা সাইডাং এক্সপ্রেস। এটি প্রথমবার উত্তর পূর্ব ভারতের একেবারে অন্তিম পাহাড়ি রাজ্য মিজোরাম সরাসরি কলকাতার সঙ্গে রেলপথে যুক্ত হলো। সত্যি এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এই ট্রেনের মাধ্যমে ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলির পর্যটন, ব্যবসা ও সাংস্কৃতিক সংযোগ আরও দৃঢ় হবে। এই যাত্রা শুধুমাত্র এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া নয়, বরং প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করে। ট্রেন যখন পশ্চিমবঙ্গের সমতল ভূমি ছেড়ে উত্তর পূর্ব ভারতের দিকে এগোয়, তখন জানালার বাইরে দেখা যায় সবুজ প্রকৃতি, পাহাড়ি নদী, অরণ্য আর টানেল। এ সমস্ত পেরোনোর এক অনন্য অভিজ্ঞতা। বিশেষ করে আসামের পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য এবং আঁকাবাঁকা রেলপথ এই যাত্রাকে আরও আকর্ষিত করে তোলে। আমার মতে কলকাতা সাইডাং এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয়, এটি ভারতবর্ষের সংহতি ও উন্নয়নের প্রতীক। তাই এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে আমিও যাত্রা করছি এই কমার্শিয়াল রানে, এবং সাথে থাকবেন আপনিও। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। স্বাধীনতার পরে এবং ইতিহাসে প্রথমবার সেভেন সিস্টার্সের মিজোরামের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের মাধ্যমে জুড়তে চলেছে কলকাতা। আজকে 13125 কলকাতা সাইডাং এক্সপ্রেস তার কমার্শিয়াল রান, এবং এই যাত্রায়, এই ঐতিহাসিক যাত্রায় সাক্ষী থাকবো আমি এবং আমার সঙ্গে আপনিও। কলকাতা স্টেশন থেকে সরাসরি যাত্রা করে আমি পৌঁছে যাব মিজোরামের সাইডাং, এবং পুরো জার্নিটা আপনাকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তাই বলছি, অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতা স্টেশনে এই নিয়ে আমার দুবার আসা। এর আগে আমি এসেছিলাম একবার, কলকাতা থেকে যাচ্ছিলাম অকাল তাখ্ত এক্সপ্রেস ধরে আম্বালা ক্যান্টনমেন্ট, এবং এই হচ্ছে দ্বিতীয়বার জার্নি। এবার কলকাতা থেকে চলে যাচ্ছি মিজোরামের সাইডাং। এই দেখুন, প্রবেশ করার পরে বাম দিকে আছে টিকিট কাউন্টার, এবং ডান দিক দিয়ে প্রবেশ পথ। সময় 11:51। এই দেখুন, কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কলকাতা সাইডাং এক্সপ্রেস দিয়ে দিয়েছে। বর্তমানে আমি আছি কলকাতা সাইডাং এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে। পুরো ফাঁকাই বলা চলে, এবং ধকধকে চকচকে পুরো অবস্থা। এই দেখুন, কলকাতা সাইডাং এক্সপ্রেসের কোচ অ্যারেঞ্জমেন্টের সামনের দিকে দুটি জেনারেল এবং পিছন দিকে দুটি জেনারেল। আর 5টা জেনারেল কামরা যেমন হয় ঠিক তেমনই। এটা একটু আলাদা দেখলাম, উপরে আছে সিটের বন্দোবস্ত, এবং নিচে তো সিট আছেই, এবং 4 জন কিন্তু অনায়াসে বসে যেতে পারবে। ইঞ্জিনের পরে লাগেজ ভ্যান, এবং তারপরে হচ্ছে জেনারেল কোচ, এবং তারপরে হচ্ছে আরেকটি জেনারেল কোচ। কলকাতা সাইডাং এক্সপ্রেস বা 13126 সাইডাং কলকাতা এক্সপ্রেসের আছে দুটি এসি 2 টায়ার, একেবারে নতুন কোচ, যথেষ্ট কমফোর্টেবল সিট দেখতে পাচ্ছি। এই দেখুন, এপাশে আছে একাধিক চার্জিং প্লাগ। মানে আমি আছি A2-তে, অর্থাৎ এসি 2 টায়ারে, এবং এখানে সিট অ্যারেঞ্জমেন্টটা দেখুন, একটা বুঝতে পারবেন। উপরেরটা কিন্তু একটু স্পেসিয়াস মনে হচ্ছে আমার, এবং নিচেরটা বসাটা দেখতে পাচ্ছেন যে দুরকম সিস্টেম। এক হচ্ছে নিচেরটা একটু ছোট বসে যাওয়ার সময়, এবং যখন এটা আপনি শুয়ে যাবেন, এটাকে নামিয়ে দিলে এটা এরকম চওড়া সিট হয়ে যাবে। সে বেসিন, মিরর, এদিকে ওয়েস্টার্ন স্টাইল পট, এবং এপাশে ইন্ডিয়ান স্টাইল পট, পুরো নতুন হয়ে আছে। এই ট্রেনে আছে 5টি এসি 3 টায়ার। এটা হচ্ছে B5, নর্মাল যেমন এসি 3 টায়ার হয় তেমনই, তবে যেহেতু নতুন ট্রেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ধবধবে তকতকে একেবারে। এই দেখুন, নর্মালি যাত্রা শুরুর সময় দিনের বেলা যেহেতু মিডলটা নামানোই আছে, এ হচ্ছে আপার, মিডল, লোয়ার। কলকাতা সাইডাং এক্সপ্রেসে আছে এসি 3 টায়ার ইকোনমি কোচ দুটি। বর্তমানে আমি আছি এসি 3 টায়ার ইকোনমি কোচে। এই 3 টায়ার ইকোনমির পরে এই ট্রেনে আছে 7টি স্লিপার কোচ, S7 থেকে S1 অবধি, এবং S1 এর পরে আবার দুটি জেনারেল কোচ। আপনাকে এই ট্রেনের এসি 2 টায়ার, এসি 3 টায়ার, 3 টায়ার ইকোনমি এবং স্লিপার কোচ সবগুলি দেখালাম। তবে যেহেতু আমি গরিব ব্লগার, আমি যাচ্ছি স্লিপারে, S1-এ। আমার সিট হচ্ছে 79, এবং স্লিপারে ভাড়া যেহেতু 640 টাকা, সেই কারণে স্বাচ্ছন্দ্যে আমি কলকাতা থেকে চলে যাবো সাইডাং। পুরো জার্নি নিশ্চয়ই আপনাকে দেখাবো। কন্ডিশন যেহেতু একেবারে নতুন, চলুন টয়লেটটি একটু দেখিয়ে নিই। এই হচ্ছে বেসিন, জল পড়ছে, এদিকে মিরর, আচ্ছা, এদিকে ওয়েস্টার্ন স্টাইল, এবং এদিকে ইন্ডিয়ান স্টাইল। এই হচ্ছে নতুন ট্রেনের স্লিপার কোচ, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, ধকধকে।
আপার, মিডলটি নামানো আছে, লোয়ার, আর 5টা স্লিপার কোচ যেমন হয় তেমনই। এদিকে সেই চার্জিং প্লাগ, মিটারের বন্দোবস্ত। এই ট্রেনের আজ যেহেতু ফার্স্ট কমার্শিয়াল রান, সেই কারণে দেখছি অনেক ট্রেন ব্লগার বা অনেক ট্রাভেল ব্লগার আছে যারা ভিডিও করছে। জানি না কত দূরকে যাবে, তবে আমি কিন্তু যাবো একেবারে শেষ অবধি, সাইডাং অবধি। ঘড়িতে সময় বেলা 12টা 27। আমাদের ট্রেন যাত্রা শুরু করলো কলকাতা স্টেশন থেকে। এতক্ষণে আমি একটু ভুল ছিলাম, আমি ভাবছিলাম যে এসি 2 টায়ার হচ্ছে সামনের দিকে হবে, অ্যাকচুয়ালি না, S1 আমরা যাচ্ছি সামনের দিকে। এই ট্রেনে যাত্রা করার একটা চ্যালেঞ্জ, এই ট্রেনে 31 ঘন্টা জার্নি, তবে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, অর্থাৎ বিভিন্ন স্টেশন থেকে যে খাবার উঠবে সেগুলি বা অনলাইন অর্ডার করে কিন্তু খাবার খেতে হবে। দেখা যাক 31 ঘন্টায় কোথায় কেমন কি খাবার পাই, নিশ্চয়ই জানাবো। এই দেখুন, এই ট্রেনে যে দরজা, স্লিপার এবং জেনারেলের মাঝে যে দরজা, এগুলি কিন্তু অটোমেটিকলি বন্ধ হবে এবং খোলার জন্য দুদিকে এভাবে চাপ দিয়ে খুলতে হয়। কার্ভ দেখুন, এই দেখুন মেট্রো, অর্থাৎ আমরা এসে পৌঁছে গেছি দমদমের কাছে। দমদমের কাছে আমাদের ট্রেনকে সিগনালে আটকে দিয়েছে, দমদম জাংশন। কলকাতা থেকে ছেড়ে আসার পরে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ট্রেনের প্রথম হল্ট নৈহাটি। কলকাতা থেকে এই নৈহাটির দূরত্ব প্রায় 35 কিলোমিটার এবং মধ্যবর্তী স্টেশন প্রায় 17টি। ঘড়িতে এখন সময় 1:19। নৈহাটি জাংশনে আমাদের ট্রেনে পৌঁছানোর কথা ছিল 1টার সময় এবং এই নৈহাটি জাংশনের ট্রেন 2 মিনিট দাঁড়ায়। ঘড়িতে সময় দুপুর 1:20। আমরা ছেড়ে চলেছি নৈহাটি জাংশন। এই নৈহাটি জাংশন পেরিয়ে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট কৃষ্ণনগর সিটি জাংশন। তবে মধ্যবর্তী রানাঘাট জাংশনে দাঁড়ানোর কথা চলছে, অনেকে আন্দোলন করছেন যাতে কিনা রানাঘাট জাংশনে এর হল্ট দেওয়া হয়, তবে পরবর্তীকালে নিশ্চয় দাঁড়াতে পারে। তবে আজকে আমাদের ট্রেন নৈহাটি ছেড়ে গিয়ে দাঁড়াবে পরবর্তী হল্ট কৃষ্ণনগর সিটি জাংশন। দুপাশে দুদিকে আমরা ক্রস করলাম যা শিমুরালি। এই দেখুন দাদারা সব মুড়ি টুড়ি নিয়ে উঠছে, ঝালমুড়ি 20 টাকা। এই গেটটা কিন্তু একটু ডিফিকাল্ট, মানে অনেকেরই অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি এই একটা হাতল আছে, দুটোকে দুদিকে একসাথে টান দিতে হবে, তবে কিন্তু গেটটা খুলবে। ট্রেন জার্নিতে ঝালমুড়ি কিন্তু মাস্ট, আমার ব্যাপক লাগে। স্বল্প খরচে ভালো খাবার খেলে পেট খারাপও করে না, প্লাস হচ্ছে অনেকক্ষণ পেট ভরাও থাকে এবং মুখরোচকও বটে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম রানাঘাট জাংশন। নর্মালি এই রানাঘাট জাংশনে কোনো স্টপেজ নেই, তবে সিগনালে দাঁড় করে দিয়েছে এবং ট্রেন একেবারে স্লো চলছে। এই রানাঘাট জাংশন খুবই জমজমাট একটি জাংশন। এখান থেকে একদিকে গেদে লাইন, একদিকে শান্তিপুর লাইন, আর সোজা গেলে কৃষ্ণনগর লাইন এবং আরেকদিকে হচ্ছে বনগা লাইন। তো চারিদিকে যেহেতু জমজমাট, সেই কারণে কিন্তু রানাঘাটের স্থানীয়রা আন্দোলন করছে যাতে কিনা এই ট্রেনকে রানাঘাটে হল্ট দেওয়া হয়। আজকে তো দাঁড়ালো না, আজকে সিগনালে আটকে দিয়েছিল এবং স্লো করেছিল ট্রেন, তবে পরবর্তীকালে দাঁড়ালেও দাঁড়াতে পারে। আমাদের ট্রেনের দ্বিতীয় হল্ট কৃষ্ণনগর সিটি জাংশন। 13125 কলকাতা সাইডাং এক্সপ্রেসের কৃষ্ণনগরে পৌঁছানোর কথা ছিল 2:28 এইমাত্র অ্যানাউন্স করলো যে কৃষ্ণনগর থেকে ছাড়ার পর আরেকবার দাঁড়াবে, অর্থাৎ কিন্তু কৃষ্ণনগরে এই ট্রেনের পুরো প্ল্যাটফর্ম পায়নি। ট্রেন কিছুটা প্ল্যাটফর্ম পেয়েছে, সামনে দিকে কিছুটা আগিয়ে দেবে। এই কৃষ্ণনগরের ট্রেনকে দুবার দাঁড়াতে হচ্ছে। এই দেখুন ট্রেন কিছুটা সামনের দিকে আগিয়ে দিচ্ছে, আবার গিয়ে দাঁড়াবে এবং পিছন দিকের যে কম্পার্টমেন্ট সেগুলিকে প্ল্যাটফর্ম পাওয়াবে। এই দেখুন আমরা কতটা আগে এসেছি, মোটামুটি S6 অবধি টেনে দিল এবং পিছন দিকে কোচগুলো পাওয়ানোর জন্য মোটামুটি ধরুন যে 6 থেকে 7টি কোচ কিন্তু প্রথমে প্ল্যাটফর্ম পায়নি। জলঙ্গির ব্রিজের পাশে কিন্তু একটি তৃতীয় লাইন হওয়ার কাজ চলছে, দেখা যাক কতদিনে এক ব্রিজের কাজ সম্পন্ন হয়।
জাস্ট ধুবুলিয়া ক্রস করলাম। এতদিন এসে ধুবুলিয়া স্টেশনে নেমেছি, এবার ধুবুলিয়া থেকে ছেড়ে চলেছি সামনের দিকে। মানে ট্রেন থেকে ধুবুলিয়া স্টেশনকে দেখতে কিন্তু বেশ লাগে। 3:50 কলকাতা থেকে 183 কিলোমিটার যাত্রা করে আমরা পৌঁছে গেলাম বহরমপুর কোর্ট। এই বহরমপুরে এই ট্রেনের নর্মাল টাইম থাকে হচ্ছে 3:30। আজকে 20 মিনিট লেট। কিন্তু ওয়েদার ঠিকঠাকই ছিল। দেবগ্রামের পর শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। বহরমপুর কোর্টে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বহরমপুর পেরোনোর পরে আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে মুর্শিদাবাদ এবং তারপর নসিপুর রেল ব্রিজ ক্রস করে আজিমগঞ্জ। এই বহরমপুর কোর্টে এই ট্রেন 2 মিনিট দাঁড়ায়। 2 মিনিট দাঁড়ানোর পরে ট্রেন আবার আগে চলেছে পরবর্তী হল্ট মুর্শিদাবাদের দিকে। ঘড়িতে সময় 4:09 মুর্শিদাবাদ জাংশন। বহরমপুর কোর্ট থেকে মুর্শিদাবাদের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। এই মুর্শিদাবাদে কিন্তু আমাদের ট্রেন এখনও 18 মিনিট লেটে চলছে। নর্মালি এই মুর্শিদাবাদের টাইম 3:50 এবং এখানে 2 মিনিট দাঁড়ায়। আমরা আমাদের যাত্রাপথের 194 কিলোমিটার কভার করে নিলাম এবং এই মুর্শিদাবাদের নর্মাল টাইম হচ্ছে 3:40 তবে আজকে পৌঁছেছে 4:10, মানে মোটামুটি ধরুন আধা ঘন্টা লেট। এই মুর্শিদাবাদ থেকে আমাদের পরবর্তী হল্ট আজিমগঞ্জ। এই দেখুন ডান দিকে যে লাইন চলে যাচ্ছে সোজা, এটি যাচ্ছে লালগোলা এবং বাম দিকে আমরা বেঁকে যাচ্ছি, আমরা নসিপুর রেল ব্রিজের দিকে যাচ্ছি। গঙ্গার উপর দিয়ে এই রেল ব্রিজ, এই রেল ব্রিজের সুবাদে কিন্তু এখন কৃষ্ণনগরের উপর দিয়ে বা বহরমপুরের উপর দিয়ে এনজিপি যাওয়া গাড়িগুলি সব যাচ্ছে। ঘড়িতে সময় 4:22। আমরা প্রবেশ করলাম আজিমগঞ্জ জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আমরা আমাদের যাত্রাপথের 200 কিলোমিটার পথ অতিক্রম করলাম এবং পৌঁছে গেলাম আজিমগঞ্জ জাংশন। এই আজিমগঞ্জে আমাদের ট্রেনের টাইম ছিল 3:55। এখানে ট্রেন 5 মিনিট দাঁড়ায়। এখনও কিন্তু ট্রেন আধা ঘন্টা লেটে চলছে। গরম গরম ঘুগনি 10 টাকা, কি অপূর্ব বিকেলে সূর্যাস্তের দৃশ্য। কলকাতা থেকে 236 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছে গেলাম জঙ্গিপুর রোড। এই জঙ্গিপুর রোডে আমাদের ট্রেনের হল্ট 2 মিনিট। এই জঙ্গিপুর রোডে আমাদের ট্রেনের এক্স্যাক্ট টাইম ছিল 4:41। আমাদের ট্রেন কিন্তু 27 মিনিট লেটে চলছে। ট্রেনের প্রথম কমার্শিয়াল রানে জেনারেলের অবস্থা দেখুন, পুরো ফাঁকা। এই নিউ ফারাক্কা জাংশন ছিল মুর্শিদাবাদের লাস্ট স্টেশন এবং তারপরে হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ ক্রস করে আমরা কিন্তু মালদা প্রবেশ করব। আমরা প্রবেশ করছি ফারাক্কা ব্যারেজে। ও পাশে যেটি দেখছেন ওটা নতুন ফারাক্কা ব্রিজের কাজ চলছে, এখনো কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। 2-1 দিন আগে অ্যাম্বুলেন্স শুধু যেতে দিচ্ছিল, তবে এখনো গাড়ি চলাচল এখনো হয়নি। জার্নিতে যেহেতু আজকে কমার্শিয়াল জার্নি, প্রচুর প্যাসেঞ্জারও আছে, দাদারা আছে। কোথায় যাবে তোমরা? আমরা যাব কামাখ্যা। কামাখ্যা কেমন লাগছে নতুন ট্রেনে? খুব সুন্দর লাগছে নতুন ট্রেনে, কোনো আওয়াজ নাই, বেজে গিয়ে নাই, ভালো লাগছে। অ্যাকচুয়ালি ট্রেনের টাইমটা কিন্তু খুব ভালো, মানে রাত্রিবেলা ঘুমিয়ে বিন্দাস কামাখ্যা গিয়ে নেমে যাবে। হ্যাঁ, সকালবেলায় সকালবেলায় নেই। একদম একদম একদম। কলকাতা থেকে 316 কিলোমিটার যাত্রা করে আমরা এসে পৌঁছে গেলাম এখন মালদা টাউন। এই মালদা টাউনের সময় ছিল 6:25, তবে আমাদের ট্রেন 15 মিনিট লেট। একটা জিনিস ভালো, মালদা টাউনে ট্রেন 10 মিনিট দাঁড়ায়। পরোটা আছে এবং পরোটার সঙ্গে 5 পিসের সবজি। এ হচ্ছে 40 টাকা প্লেট। হ্যাঁ, 1 প্লেট দাও। মালদা টাউন থেকে ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেন আবার গিয়ে দাঁড়াবে কিষানগঞ্জ। সেই কারণে মালদা টাউনে বিভিন্ন স্টলে আপনারা খাবার পেয়ে যাবেন। এছাড়া দাদারা খাবার বিক্রি করছেন। এখানে আছে পরোটা, এর সঙ্গে 5 পিসের তরকারি ইত্যাদি, 40 টাকা করে প্লেট। এছাড়া কিন্তু এখানে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, বিভিন্ন বিরিয়ানিও পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন খাবার এখানে বেছে নিতে পারেন। এই মালদা টাউন এসে প্ল্যাটফর্ম থেকে আমি নিয়ে নিয়েছি পরোটা এবং 5 পিসের তরকারি। এই যে প্লেট, 40 টাকা প্লেট। ঘড়িতে সময় রাত্রি 10টা। কলকাতা থেকে 550 কিলোমিটার আসার পরে
আমরা এসে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। এই এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়িতে সময় ছিল 9:50 আমাদের ট্রেন 10 মিনিট মতো লেট। এই এনজেপিতে আমাদের ট্রেন 10 মিনিট দাঁড়ায় এবং আগিয়ে চলে কোচবিহারের দিকে। আপনারা যারা এই ট্রেনে শিলিগুড়ি আসার প্ল্যান করছেন, এই প্ল্যানটা কিন্তু একটু বিদঘুটে টাইপের প্ল্যান, কারণ রাত্রিবেলা 10টা নাগাদ আপনাকে নামাবে এনজেপি। সেক্ষেত্রে আমি বলবো যে এই ট্রেনে কলকাতা সাইডাং এক্সপ্রেসে এনজেপি আসার প্ল্যান না করাই ভালো। আপনারা গুয়াহাটি বা কামাখ্যা যাওয়ার প্ল্যান করতেই পারেন, কোনো সমস্যা নেই। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আমাদের যাত্রাপথে 998 কিলোমিটার, মানে মোটামুটি ধরুন 1000 কিলোমিটার আমরা কভার করে নিলাম এবং আমরা সে পৌঁছে গেলাম গুয়াহাটি। এই গুয়াহাটিতে আমাদের ট্রেনের সময় সকাল 6:30, রাইট টাইমে পৌঁছেছে এবং এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। কলকাতা থেকে যাত্রা শুরু করার পরে মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি। দেখুন অসময়ে গুয়াহাটিতে কিন্তু এখানেও বৃষ্টি রীতিমতো, সারা রাত কম বেশি বৃষ্টি হয়েছে। এক কাপ চায়ে সকালটা শুরু। এই হচ্ছে ডিব্রুগড় নিউ দিল্লির রাজধানী। গুয়াহাটি স্টেশন ছেড়ে চলেছে গুয়াহাটি। এটি অসমের সবচেয়ে বড় শহর এবং উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান শহর। সেই কারণে এই শহরটিকে উত্তর পূর্ব ভারতের গেটওয়ে বলা হয় বা প্রবেশদ্বার। এবং এই গুয়াহাটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একেবারে দক্ষিণ তীরে অবস্থিত। গুয়াহাটিতে কিন্তু বেশ কয়েকটা দেখার মতো জায়গা আছে, যেমন ফেমাস হচ্ছে কামাখ্যা মন্দির। বিখ্যাত সতীপীঠগুলির মধ্যে একটি হচ্ছে কামাখ্যা মন্দির। এছাড়া কাজিরাঙা পার্ক আছে, এছাড়া একাধিক কিন্তু টুরিস্ট স্পট এখানে আছে, বোটানিক্যাল গার্ডেন আছে। গুয়াহাটি কিন্তু ট্যুর প্ল্যান অনেকেই করে। ঘড়িতে সময় সকাল 6:47। অ্যাকচুয়ালি গুয়াহাটি থেকে আমাদের ট্রেন সকাল 6:40 ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে যেহেতু জল ভরার কাজ চলছে সেই কারণে 7 মিনিট মতো লেট। এ দেখুন পাইপগুলো সাথে খুলে দিচ্ছে, এবার হয়তো আগিয়ে চলবে সামনের দিকে। গুয়াহাটি স্টেশনে প্রায় 25 মিনিট হল্ট করার পরে আমাদের ট্রেন আবারও আগিয়ে চলেছে আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য সকাল 7:15। কি সুন্দর লাগছে, দূরে পাহাড়ের মাথায় মেঘের আনাগোনা, দারুণ লাগছে। উত্তর পূর্ব এলাকায় ট্রেন জার্নি করার যে সৌন্দর্য তা কিন্তু শুরু হয়ে গেছে। গুয়াহাটি ছেড়ে আমাদের ট্রেন আগিয়ে চলেছে হোজাইয়ের দিকে। কম্পার্টমেন্টের অবস্থাটা দেখুন, পুরো ফাঁকাই বলা চলে। ঘুরেতে সময় 7:30। কিছু দাদা এসে জিজ্ঞাসাবাদ করলো যে দুপুরের খাবার কি খাবে। এখানে কিন্তু ভেজ হচ্ছে 130, ডবল ডিমের যে থালি সেটি হচ্ছে 150। তো আমি ডবল ডিমের থালিটা অর্ডার করলাম। এনারা বলছেন যে 11টা নাগাদ হচ্ছে খাবারটি পৌঁছে দেবে। ও হো, প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, দূরে পাহাড়ের ছোঁয়া, পাহাড়ে পাদদেশে বিভিন্ন গাছপালা, সবুজের সমাহার, আকাশে মেঘলা, ও এক অন্যরকম মায়াবী পরিবেশ। এটি অসমের আরেকটি স্টেশন পালবাড়ি। যদিও এখানে হল্ট নেই, তবে ট্রেন কিছুটা স্লো করেছে। ঘড়িতে জানান দিচ্ছে সময় 8:40। আমরা এসে পৌঁছে গেলাম অসমের আরেক স্টেশন হোজাই। গুয়াহাটি থেকে এই হোজাইয়ের ডিস্টেন্স প্রায় 133 কিলোমিটার, অর্থাৎ কলকাতা থেকে যাত্রা করে আমরা পৌঁছে গেলাম প্রায় 1133 কিলোমিটার। এই হোজাইয়ে আমাদের ট্রেন 2 মিনিট দাঁড়ায়। এই হচ্ছে প্রকৃতির লীলা খেলা। হোজাইতে দেখুন রীতিমতো রোদ ঝকমকে ওয়েদার। গুয়াহাটিতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এবং তারপরে মেঘলা ওয়েদার ছিল। এবং গুয়াহাটি থেকে হোজাই পর্যন্ত রাস্তা যে কভার করলো, সিগন্যাল দিয়ে দিয়েছে। গুয়াহাটি থেকে হোজাই পর্যন্ত আসার যে রাস্তা, অপূর্ব রাস্তা, সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আসা, পাহাড়ে পাদদেশ দিয়ে আসা, বেশ লাগলো। হোজাই থেকে ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেন আবার গিয়ে দাঁড়াবে নিউ হাফলং। এই রুটে নিউ হাফলং আমার খুবই পছন্দের একটি স্টেশন এবং বহুদিন থেকে ইচ্ছে ছিল নিউ হাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যকে একেবারে কাছে থেকে চাক্ষুষ করার। সেই সুযোগ কিন্তু এই ট্রেন জার্নিতে হবে। ঘড়িতে সময় সকাল 10:35। অর্ডার নেওয়ার সময় আমাদের বলছিল যে বেলা 11টা বাজবে, কিন্তু 11টা না, মোটামুটি 10:30 নাগাদই আমাদের খাবার পৌঁছে দিল। এই হচ্ছে আমার অর্ডার করা খাবার। ডবল ডিমের থালি আছে, ভাত, আলু ভাজা আছে,
আলু সয়াবিনের একটা তরকারি দেখতে পাচ্ছি, ডাল এবং দুটো ডিম, সঙ্গে একটা ক্যাচআপ দিয়ে দিয়েছে। এই হচ্ছে 150 টাকা। আমরা গিয়ে চলেছি অসমের অন্যতম প্রধান হিল স্টেশন হাফলং, এবং যাওয়ার রাস্তা অপূর্ব। পাহাড় কেটে মাঝখান দিয়ে করা আছে রেল লাইন, এবং এদিকে সিঙ্গেল লাইন। দেখুন কি সুন্দর কাপ দেখা যাচ্ছে ট্রেনের। এই রুটে এই চলবে ব্রিজ টানেল এরকম ভাবে। হাফলং আস্তে আস্তে ওয়েদার কিন্তু দারুণ হয়ে গেল। ঘড়িতে সময় সকাল 11:53। আমরা এসে প্রবেশ করলাম ডিমাসা ডিস্ট্রিক্টের মাইবং। অসমের একটি অপূর্ব স্টেশন এই মাইবং। চারিদিকে পাহাড় চূড়া এবং তারই মাঝখানে স্টেশন। এই ছিল অসমের ডিমাসাহা বা ডিমাসা ডিস্ট্রিক্টের মাইবং। এবং মাইবং প্রবেশ করার আগে আপনারা যে নদীটি দেখছিলেন ওটি ময়ূর নদী। এদিকে পরিবেশ কিন্তু দারুণ, খুব সুন্দর পরিবেশ। এ হচ্ছে মাইবং ব্রিজ, এটি ময়ূর নদীর উপরে ব্রিজ। এর আগেও আমরা ময়ূর নদীকে ক্রস করেছি, আবারও ময়ূর নদীকে ক্রস করছি। পাশ দিয়ে চলে যাচ্ছে একটি সড়ক। এ হচ্ছে সব অসমী ঘরবাড়ি, উপরে টিন, পাশে হচ্ছে ঝাঁপ দেওয়া। এবং চারিদিকে টিন দিয়ে ঘেরা। অনেকটা মনে হচ্ছে আমাদের যে ডুয়ার্স এলাকায় যেমন ওয়েদার হয় বা যেমন ঘরবাড়ি হয় তেমনই। ঘড়িতে সময় বেলা 12:15 এবং আমাদের ট্রেনকে সিগন্যালে দাঁড় করে দিয়েছে, মালগাড়িটিকে পাস করাচ্ছে। সিনারিও দেখেন, ওয়াও মানে জাস্ট ওয়াও, দারুণ। এখনো আমরা নিউ হাফলং স্টেশন পৌঁছাইনি, হাফলং দিকে আগে চলেছি। দারুণ দারুণ, মানে অপূর্ব পরিবেশ, শুধু মনে হচ্ছে প্রকৃতির দিকে চেয়ে থাকি। এবং পাহাড়ের এ পাটটায় একটু মেঘের ছোঁয়া, হালকা মনোরম হাওয়া দিচ্ছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এটা দেখুন, এই উপত্যকা বরাবর কি সুন্দর লাগছে। ট্রেন যখন মাইবং পাস করছিল তখন আপনাকে দেখাচ্ছিলাম মাহুর নদী, এবং এই ছিল মাহুর রেলওয়ে স্টেশন। আবারও একটি লম্বা টানেল। এই হচ্ছে দয়াং নদীর উপরে ব্রিজ। অপূর্ব সিনারিও। নিচে নদী, সেখান থেকে কতটা উপরে দেখুন, অনেকটা উপরে। এই রাস্তা পথের এই হচ্ছে মাধুর্য, একবার টানেল একবার ব্রিজ, এবং এই টানেল ব্রিজের মধ্য দিয়ে আগিয়ে চলা। এবং এই টানেল ব্রিজগুলির জন্যই রাস্তা কিন্তু এতটা শর্ট হয়ে এসেছে। এই ব্রিজ থেকে দূরে পাহাড়ের অপূর্ব দৃশ্য। এই যে বারবার বলা হচ্ছে নর্থ ইস্টের সঙ্গে পুরো ইন্ডিয়াকে জুড়ে দিচ্ছে এই লাইন, এটা কিন্তু কথার কথা না। এই যাত্রাপথে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রতিটি রাজ্যের ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, সেটি আপনাকে মুগ্ধ করবে। আমরা প্রবেশ করছি হাফলংয়ে, এবং দায়ং ব্রিজ ক্রস করার সময় এই যে পাহাড়ি পরিবেশ, সবুজের সমাহার, প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে নেওয়ার মতো। যখনই ট্রেন টানেলে প্রবেশ করছে তখনই কিন্তু ফোন আউট অফ নেটওয়ার্ক হয়ে যাচ্ছে, এবং টানেল থেকে বার হওয়ার পরে মাঝে মাঝে 4G ধরছে, মাঝে মাঝে 5G। তো এটি একটু লক্ষ্য রাখবেন। যদি আপনারা এক্সপেক্ট করেন যে না সবসময় আপনি নেটওয়ার্কের মধ্যে থাকবেন, সেটি কিন্তু না। ঘড়িতে জানান দিচ্ছে বেলা 1:07। আমরা প্রবেশ করছি নিউ হাফলং স্টেশন। বন্ধুরা, আমরা আমাদের যাত্রাপথের প্রায় 1266 কিলোমিটার কভার করলাম, এবং এসে পৌঁছে গেলাম আসামের একমাত্র পাহাড়ি স্টেশন, একমাত্র হিল স্টেশন এই হাফলং। বেশ কিছুক্ষণ পরে আমাদের ট্রেন এসে দাঁড়ালো, সেই কারণে কিন্তু দুপুরে খাবারের প্রয়োজন হবে। সেই কারণে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম খাবারের আইটেম আছে। এ দেখুন, সবজি ভাত আছে এখানে, এ হচ্ছে 50। এছাড়া বিভিন্ন ফল পেয়ে যাবেন, এরকম বিভিন্ন আন্ডা খানার আইটেম আছে।
যা হচ্ছে 50। আমার প্রয়োজন জলের বোতল নিয়ে নিলাম। এই হাফলং যেহেতু আসামের একমাত্র হিল স্টেশন, সেই কারণে এখানকার প্রাকৃতিক পরিবেশ, সবুজ পাহাড় এবং লেক খুবই জনপ্রিয়। এছাড়া হাফলং চত্বরে আছে প্রচুর ট্রেকিং স্পট, সেগুলি খুবই জনপ্রিয়। তবে এই যাত্রায় তো সে সমস্ত কভার করা হবে না। আপনারা যদি কমেন্টে জানান, নিশ্চয়ই আমি পরবর্তীকালে এসে এই হাফলং চত্বর এক্সপ্লোর করব। আমার বহুদিনের ইচ্ছে ছিল এই হাফলং একবার আসা, কারণ আমি বহুবার রিলসে দেখেছি হাফলংকে এবং এর প্রাকৃতিক সৌন্দর্যকে। এই সমস্ত চত্বরের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে কাছে টানবেই। কলকাতা থেকে ছেড়ে আসার পরে এই হাফলংয়ে আমাদের ট্রেনে দাঁড়ানোর কথা ছিল 12:30। তবে আমাদের ট্রেন অনেকটাই লেট, প্রায় 37 মিনিট লেটে চলছে। এদিকে যেহেতু সিঙ্গেল লাইন, সেই কারণে এই লেটটা কিন্তু এক্সপেক্টেড। প্ল্যাটফর্মে খাবারের মধ্যে আপনাকে তো থালি দেখালাম, এছাড়া এখানে কিন্তু কলা আছে, দেখতে পাচ্ছেন ছোলা আছে, আনারস দেখতে পাচ্ছি, শশা দেখতে পাচ্ছি, এটা কাঁকড় মনে হচ্ছে, কাঁকড়ও আছে, ইত্যাদি বিভিন্ন খাবার কিন্তু আপনি পেয়ে যাবেন। দিনের মধ্যভাগ যেহেতু এর আগে তো ভাত খেয়েছি, তারপর একটু আনারস খাওয়ার পালা, হচ্ছে 20 টাকা নিয়ে নিলাম। ঘড়িতে সময় দুপুর 2:23। আমরা অতিক্রম করছি আসামের একটি স্টেশন ডিটকছড়া। অ্যাকচুয়ালি এই টিকিটের সঙ্গে না আপনার বাড়তি পাওনা এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এছাড়া বিভিন্ন রাজ্যের যে কালচার, সেটিকে একেবারে কাছে থেকে উপলব্ধি করবেন। এছাড়া যে লোকাল ফুড, সেগুলিকেও কাছে থেকে উপলব্ধি করা। এবং বড় কথা, টিকিটের সঙ্গে আপনার উত্তর পূর্বের রাজ্যগুলির সাইট সিনও হয়ে যাবে। মানে ট্রেনে বসে থাকতে থাকতে কিন্তু আপনার একটুও মনে হবে না যে ফোনের ভিতরে অতিক্রম করি বা রিলস দেখি। সবসময় মনে হবে জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে থাকি, এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে চাক্ষুষ করি। তো বলছিলামই, পরপর ব্রিজ আছে, দেখুন অপূর্ব, দারুণ দারুণ জল দেখুন, একেবারে স্বচ্ছ জল। আমি আপনাকে বারবার বলছি না, এই রুটে খুবই ডিফিকাল্টভাবে ট্রেন লাইন বানানো। প্রথমে একটি ব্রিজ, তারপরে আবারও টানেল, আবারও ব্রিজ, আবারও টানেল। বর্তমানে আমরা প্রবেশ করছি একটি টানেলের মধ্যে। এই দেখুন, এরকম ছোট বড় বিভিন্ন রকমের টানেলের মধ্যে দিয়ে আমরা আগে চলেছি। প্রতিটি ব্রিজ এবং প্রতিটি টানেলে করা আছে নাম্বারিং, যেটা একটা সুবিধা। এবং যখনই ট্রেন টানেলের মধ্যে প্রবেশ করছে, ফোনের নেটওয়ার্ক কিন্তু উড়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত ভিডিও যখন দেখেই নিয়েছেন, কেমন লাগছে বলুন ভিডিও? এই যে অপূর্ব পরিবেশ, সেটাকে যদি আপনাকে চাক্ষুষ করতে হয়, আপনাকে কিন্তু জার্নি করতে হবে কলকাতা টু সাইডাং এই ট্রেনে। যেহেতু পাহাড়ের রাস্তায় চলেছি, কখনো ডান দিকে কার্ভ, কখনো বাঁ দিকে কার্ভ, এরকম দেখতে দেখতে আবারও চলে এসেছি আরেকটি ব্রিজ। এই দেখুন, রিভার জ্যোতিঙ্গ, জ্যোতিঙ্গ নদীর উপরে হচ্ছে এই ব্রিজ। ওয়াও, এই বর্ষাতে প্রচুর জল, নিচে প্রচুর জল, কত নিচে, অনেকটা নিচে নদী। যখন নদী ব্রিজগুলো অতিক্রম করছে, আমার পার্সোনালি বেশি ভালো লাগছে, কিন্তু যখন টানেলে প্রবেশ করছে তখন একটু ভয় ভয় হচ্ছে। কিছু কিছু টানেল আছে অনেকটা লম্বা টানেল এবং দীর্ঘক্ষণ থাকছে, সেই কারণে একটু ব্যাপারটা আবার আছে। তবে যখনই ব্রিজের চত্বরে আসছে তখন কিন্তু বেশ দারুণ, মানে এখানকার প্রাকৃতিক সিনারিও বেশ সুন্দর। এই হচ্ছে অসমের আরেক স্টেশন বান্দারখাল। এই বান্দারখালে আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে দিয়েছে এই ট্রেনটিকে পাস করানোর জন্য। আগরতলা গরিবরাথ এক্সপ্রেসকে পাস করানোর জন্যই আমাদের ট্রেনকে এই বান্দারখালে সিগনালে দাঁড় করে রেখেছিল। ওই ট্রেন পাশে হয়ে গেল, এবার আমরা আবার আগে চলবো আমাদের সামনের দিকে। এখান থেকে আগিয়ে গিয়ে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট বদরপুর জাংশন। ঘড়িতে সময় বিকেল 4:13। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ট্রেনের পরবর্তী হল্ট বদরপুর জাংশন। অ্যাকচুয়ালি বদরপুরে আমাদের ট্রেনের এক্স্যাক্ট টাইম ছিল 3:35 এবং এখানে আমাদের ট্রেন 5 মিনিট দাঁড়াবে, তবে অনেকটাই লেট।
প্রায় ধরুন 37 থেকে 38 মিনিট লেট। প্রায় 1480 কিলোমিটারের মধ্যে আমরা আমাদের যাত্রাপথে 1337 কিলোমিটার কভার করে নিলাম। এই বদরপুর রাস্তায় অনেক প্যাসেঞ্জার নেমে গেল, বিশেষ করে আমার S1-এ যে সমস্ত প্যাসেঞ্জারগুলি ছিল তারা কিন্তু প্রত্যেকেই নেমে গেল, সেই কারণে S1 পুরো ফাঁকা এখন। বর্তমানে ট্রেনের প্যাসেঞ্জারের কি অবস্থা এই দেখুন, জেনারেল কোচ দেখায় আপনাকে। দাদারা খানা বিক্রি করছে কিন্তু কোনো প্যাসেঞ্জারই নেই, পুরো ফাঁকা, পুরো জেনারেল পুরো ফাঁকা, দেখুন কেউ নেই। এপাশে যদি যাই পুরো ফাঁকা, জেনারেলে কেউ নেই। তো সেই কারণে তো স্লিপার বা এসি কোচগুলোতে তো কেউ থাকবেই না, সেভাবে কেউই নেই। শুধুমাত্র যারা ব্লগ করছে, ভিডিও বানাতে যাচ্ছে, ম্যাক্সিমাম জনই তারাই যাচ্ছে সাইডাং অবধি। বদরপুর জাংশন শিলচর, গুয়াহাটি, ত্রিপুরার আগরতলা লাইন বা বৈরাবী লাইনের সঙ্গে কিন্তু সংযুক্ত। এই বদরপুর জাংশনের উপর দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বরক ব্রহ্মপুত্র এক্সপ্রেস বা শিলচর শিয়ালদার মতো যে ট্রেনগুলি আছে সবগুলি কিন্তু এর উপর দিয়ে পাস হয়। নর্মালি এই বদরপুর জাংশনে আমাদের ট্রেনের 5 মিনিট হল্ট, তবে ট্রেন একটু বেশিই দাঁড়াচ্ছে কারণ ট্রেনে জল ভরার কাজ চলছে। এই দেখুন, এতক্ষণে S1 আসছিল সামনের দিকে, এই বদরপুর থেকে চেঞ্জ হয়ে গেল। দেখলেন তো ইঞ্জিন খুলে দিয়েছে, এবার কিন্তু AC 2 টায়ার সেটি যাবে সামনে এবং S1 হবে পিছন দিকে। ঘড়িতে জানাচ্ছে সময় বিকাল 4:38। আমরা আবারও যে পথে এসেছিলাম ব্যাক পথে আস্তে আস্তে আগিয়ে চলেছি। এই বদরপুর জাংশন থেকে ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেনের আর 2টি হল্ট, হাইলাকান্দি এবং তারপরে বৈরবী, এবং শেষ গন্তব্য সাইডাং। বদরপুর জাংশনের পরে ট্রেন ব্যাক আসার পরে কাটাখাল জাংশন এবং এই সমস্ত চত্বরে এই যে জলাধার আছে, এটি কিন্তু ন্যাচারাল লেক এবং সূর্যাস্তের মুহূর্তে এই দেখুন পরন্ত বিকেলে কি সুন্দর লাগছে। ছোট্ট মতো দ্বীপ হয়ে আছে, সেখানে বাচ্চারা খেলা করছে। ঘড়িতে সময় সন্ধ্যা 5:23। বাইরে তাকালে বুঝতে পারবেন সন্ধ্যা নেমে এসেছে, সূর্যাস্ত হয়েই গেছে। ভারতবর্ষের এই পূর্ব পারে যেমন আগে সূর্যোদয় হয়, ঠিক তেমনই আগে সূর্যাস্তও হয়। আমাদের ওখানে হলে কিন্তু 5:20 এরকম সন্ধ্যা নামতো না, আলো বেশ থাক। আমাদের ওখানে এখন তো 6টায় সন্ধ্যা, তাই না? মানে আধা ঘন্টা কিন্তু কম বেশি হচ্ছে। ঘড়িতে সময় 5:40, পুরো সন্ধ্যা নেমে এসেছে। এখন আমরা হাইলাকান্দি স্টেশন পেরোচ্ছি। হোয়াইট ইজ মাই ট্রেনে দেখছিলাম এই হাইলাকান্দিতে স্টপেজ ছিল, তবে আমাদের ট্রেন কিন্তু দাঁড়ালো না। আপনি একটা ব্যাপার ভেবেছেন কি, আসামের একেবারে প্রত্যন্ত এরিয়া এই সমস্ত এলাকার লোকজন এক ট্রেনে সরাসরি পৌঁছে যেতে পারবে কলকাতা। সেই কারণে বারবার বলা হচ্ছে যে এই সাইডাং এক্সপ্রেস আপনার মিজোরাম বা অসমের প্রত্যন্ত এরিয়ার লোকজনকে কিন্তু কলকাতার সঙ্গে কানেক্ট করছে। ঘড়িতে সময় 6:54। আমাদের যাত্রাপথের 1430 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা সে পৌঁছে গেছি অসম এবং মিজোরাম সীমান্তে অবস্থিত মিজোরাম রাজ্যের বৈরবী। এই বৈরবী থেকে আমাদের গন্তব্য সাইডাং, আর 51 কিলোমিটার। মিজোরামের কোলাসিব জেলাতে অবস্থিত এই বৈরাবীতে ট্রেনের টাইম হচ্ছে 2 মিনিট এবং এই বৈরাবী হচ্ছে আমাদের ট্রেনের লাস্ট হল্ট। এরপরে আমরা চলে যাব সরাসরি এখান থেকে 52 কিলোমিটার দূরে সাইডাং। আগে রেলপথ এই বৈরবীতে এসে শেষ হতো, কিন্তু বর্তমানে যেহেতু সাইডাং অবধি বৈরবী থেকে 52 কিলোমিটার রেলপথকে প্রসারিত করা হয়েছে, সেই সুবাদে আমাদের ট্রেন চলেছে সাইডাং পর্যন্ত। এবং বৈরবী থেকে সাইডাং হচ্ছে নন স্টপ, টানেল ব্রিজ এরকম করে যাত্রা করবে। তবে দিনের বেলা হলে আপনাকে দেখাতে পারতাম, যেহেতু রাত্রি হয়ে গেছে ঠিকঠাক দেখাতে পারবো না। এই লাইনে তো একাধিক ব্রিজ এবং টানেল আছে, তার মধ্যে এই যে ব্রিজ 144 নম্বর ব্রিজ সাইডাং ঢোকার আগের মুহূর্তে, এই ব্রিজ কিন্তু অনেকটাই লম্বা। কুতুব মিনারের চেয়েও এই ব্রিজ 40 মিটার লম্বা। বন্ধুরা, আমরা আমাদের যাত্রার একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছি। এই দেখুন পুরো শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা। ঘড়িতে সময় রাত্রি 8:05। আমরা ফাইনালি প্রবেশ করছি আমাদের গন্তব্য স্টেশন সাইডাং। অবশেষে এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন সাইডাং। এই সাইডাংয়ে এই ট্রেনের সময় ছিল 7:45, তবে ট্রেন প্রবেশ করিয়েছে 8:05। অর্থাৎ কলকাতা থেকে আমরা অতিক্রম করলাম 1485 কিলোমিটার এবং যাত্রাপথে কথা মতো সময় লাগার কথা ছিল 31 ঘন্টা 20 মিনিট,
তবে সেই জায়গায় বুঝতে পারছেন 31 ঘন্টা 45 মিনিট সময় লেগেছে। মোটের উপরে বলাই যায় 32 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা আমাদের সফর সম্পন্ন করলাম। যাত্রা যেহেতু ছিল কমার্শিয়াল রান, সেই কারণে যাত্রায় প্যাসেঞ্জার খুব একটা ছিল না, তো সেই কারণে যাত্রা খুবই স্মুথ ছিল। তবে মিজোরাম প্রবেশ করার পরে আরেকটি পদক্ষেপ, সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ, আইএলপি, ইনার লাইন পারমিট। এখানে আছে ইনার লাইন পারমিটের কাউন্টার, নিশ্চয়ই দেখাবো। তবে আমি অনলাইনেই অ্যাপ্লাই করে, মিজোরাম ট্যুরিজমের ওয়েবসাইটে অ্যাপ্লাই করে পারমিটের বন্দোবস্ত করেছি। 350 টাকায় আপনার ভ্যালিডিটি হচ্ছে 1 সপ্তাহ। এখানেও আমি আপনাকে দেখাচ্ছি যে কোথায় পারমিট হয়। এই হচ্ছে সাইডাং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে বার হওয়ার মুখেই এখানে আছে একাধিক আইএলপি কাউন্টার, 2-3টে কাউন্টার আছে। দেখুন এখানে যে কাউন্টারগুলি আছে, আপনারা যারা অনলাইন পারমিট করে আসেননি, অনলাইনে আইএলপি করে আসেননি, তার জন্য হচ্ছে এই কাউন্টার। এবং যারা করে এসেছেন তাদের হচ্ছে এখানে চেকিংয়ের কাজ চলছে, চেক করে তারপরে বাইরে বার হতে হবে। সে ব্যাপার, আমি যেহেতু অনলাইনে পারমিট করে এসেছিলাম, অনলাইনে আইএলপি করে এসেছিলাম, জাস্ট আমি স্ক্রিনশটটা দেখিয়ে দিলাম বা আইএলপি অনলাইনে ফোনে দেখিয়ে দিলাম, কাজ হয়ে গেল। আর যারা করে আসবেন না তার জন্য কিন্তু আছে কাউন্টার, 360 টাকা করে লাগছে। অনলাইনেও কিন্তু একই রকম 360 টাকা লাগবে। এবং বার হয়ে এসে এপাশে আছে একাধিক ট্যাক্সি বা কার পার্কিং এরিয়া দেখাচ্ছি। সাইডাং স্টেশন নামার পরে আপনাদের প্রত্যেকের কোয়ারি থাকবে যে কীভাবে আইজল যাব। এখান থেকে আইজল যাওয়ার জন্য কিন্তু শেয়ার গাড়ি চলে, শেয়ার সুমো চলে, মাথা পিছু 200 টাকা করে নেয়। আর গাড়ির টাইমিং যদি বলেন, একেবারে ভোর থেকে শুরু করে রাত্রিবেলা যতক্ষণ অবধি ট্রেন আছে, বিশেষ করে এই ট্রেন যখন রাত্রিবেলা 8টার সময় পৌঁছাচ্ছে, 8টার পরে কিন্তু এখান থেকে আইজল যাওয়ার জন্য শেয়ার কার অ্যাভেলেবেল। অনেস্টলি বলতে গেলে মিজোরাম আসার জন্য যে আইএলপি লাগে এটা আমার মাথায় ছিল না। তবে যাত্রা শুরু করার পরে ট্রেনে উঠে আমি জানতে পারি যে আইএলপি লাগে, ইনার লাইন পারমিট লাগে। সেই কারণে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করি। এবং অনলাইনে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, মিজোরাম ট্যুরিজম ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাইরেক্ট লিখুন যে মিজোরাম আইএলপি, সরাসরি চলে আসবে। সেখানে কিছুই না, জাস্ট কতগুলি কোয়ারি করবে, আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, হয়ে যাবে। এবং আপনার কাটবে হচ্ছে 360 টাকা। তবে কোনো চাপ নেওয়ার দরকার নেই। আপনার ট্রেনে আসছেন, সাইডাং পৌঁছান, সাইডাং পৌঁছানোর পরেই বার হওয়ার মুহূর্তে কিন্তু এখানে আছে একাধিক আইএলপি কাউন্টার লাইনে দাঁড়ান। এখানে কিন্তু অনায়াসে আপনার ডকুমেন্টস ক্যারি করলে সাথে কিন্তু অবশ্যই ছবি ক্যারি করবেন এবং আপনার একটা আইডি প্রুফ ক্যারি করবেন এবং সঙ্গে 360 টাকা, তবে কিন্তু আপনার এখান থেকে আইএলপি হয়ে যাবে। এবং যদি রিজার্ভ করে যান একটা সুমো, যেহেতু 10 জনের সিট থাকে, সেই কারণে 2000 টাকা মতো নেবে। এবং এখানে কিন্তু ট্যাক্সিও আছে, 4 সিটারের ট্যাক্সি, তারা 1500 করে চাইছে। সাইডং এসে সব ট্রাভেল ব্লগার এক জায়গায় হয়ে গেছে আমরা, এবং 8 জন একই গাড়িতে যাচ্ছি। যেহেতু 2000 টাকা ভাড়ায় গাড়ির 10 সিটার, সেই কারণে 8 জনের জন্যও কিন্তু 2000 নিচ্ছে, অর্থাৎ জনপ্রতি 250 করে পড়ছে। এটা সময় এখন রাত্রি 9টা বেজে 40 মিনিট। অ্যাকচুয়ালি সাইডং থেকে এই আইজলের দূরত্ব ম্যাক্সিমাম 22 থেকে 24 কিলোমিটার এবং আমাদের হোমস্টের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। এই হোমস্টে অবধি আসার জন্য সময় লাগে 40 মিনিট মতো। তবে রাস্তায় প্রথম দিকে একটু জ্যাম ছিল, সেই কারণে আসতে আমাদের প্রায় ঘন্টাখানেক লেগে গেল। সাইডাংয়ের স্টেশন থেকে মেন রাস্তা অবধি মিনিট 2 সে রাস্তাটুকু একটু খারাপ। তারপরে মেন রাস্তা আসার পরে আইজল অবধি রাস্তা পুরোটাই ভালো। আইজল এসে মোটামুটিভাবে আমরা উঠছি আজকে মিডল্যান্ড হোমস্টে। একটা জিনিস খুবই ভালো হয়েছে, সেটা হচ্ছে আমরা 8 জন আছি এবং 8 জনই ট্রাভেল ব্লগার। আমরা টোটালি কিন্তু সাইডাং স্টেশনে এসে এক জায়গায় হয়ে গেছি এবং 8 জনই এই হোমস্টেতে একসঙ্গে বুকিং করেছি। যেহেতু সকালেরই একেবারে নতুন এই আইজল, সেই কারণে একসঙ্গে আসার চিন্তা ভাবনা। এই পথে উঠে আসার পরে ফার্স্ট ফ্লোরে এ হচ্ছে রুম অ্যাজেলি। বেশ একটি বড় রুম আছে, কুইন সাইজ বেড। এখানে কিন্তু 2 জন আরামসে শেয়ার করে থাকা যাবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এদিকে একটি সোফা আছে, টি টেবিল আছে, এদিকে আলমিরা বন্দোবস্ত, একটি মিররও দেখতে পাচ্ছি এবং অ্যাটাচ টয়লেট এদিকে ওয়েস্টার্ন স্টাইল। অ্যাজেলি রুমের অপোজিটে এই যে মামা রুম, এই রুমটিও দেখিয়ে নিই। এখানে আছে 2টি আলাদা সেপারেট বেড, সিঙ্গেল বেড। বেশ গোছানো পরিপাটি একটি রুম। এই রুমগুলি ভাড়া হচ্ছে সব 1800 করে। যেহেতু আমরা 3 জন করে শেয়ার করে থাকবো, তো মাথা পিছু 600 করে হয়ে যাচ্ছে। একা আসলে কিন্তু এটা অনেকটা খরচ সাপেক্ষ হয়ে যেত, শেয়ারে তো আইজল অবধি পৌঁছানো যেত, তবে কিন্তু রুম ক্ষেত্রে কিন্তু অনেকটা খরচ বেশি হয়ে যেত। সেই কারণে আমরা চিন্তা ভাবনা করছি একসঙ্গে থাকার। এই রুমে 3 জন আরামসে শেয়ার হয়ে থেকে যাবে। এই হোমস্টের আরেকটি আকর্ষণ, এই হচ্ছে সুন্দর ডাইনিং এরিয়া এবং ডাইনিং এরিয়া পেরিয়ে এ পাশে গেলে ওয়েস্ট মিজোরামের পুরো অংশটা দেখা যায়। এখন রাত্রি 10:06। এই দেখুন কি সুন্দর লাগছে। এ হচ্ছে মিজোরাম শহরের পশ্চিম অংশ। এই মিডল্যান্ড হোমস্টেকে বেছে নেওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এটি, এর যে করিডোর বা ব্যালকনি বলেন, সেখান থেকে
মিজোরামের একাংশ খুব সুন্দরভাবে দেখা যায়। বিশেষ করে রাত্রিবেলা ভালো লাগছে এই কারণে, কারণ লাইটগুলো জ্বলে উঠেছে এবং পাহাড়ের ধাপে ধাপে যে বাড়িগুলি দারুণ লাগছে। এই 32 ঘন্টা জার্নি এবং দীর্ঘ যাত্রার পরে হোমস্টে এসে প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হওয়া। ফ্রেশ হওয়ার পরে একদম হোমস্টে ডাইনিং এরিয়ায় চলে এসেছি। এখন খাবার সময়, খিদেও বেশ পেয়েছে। সাইডেন থেকে গাড়িতে উঠেই আমরা অর্ডার করেছিলাম ভেজ, এবং এনারা অ্যারেঞ্জ করেছেন এই দেখুন বয়েলড রাইস, এর সঙ্গে মিক্স ভেজ, ডাল আর পাঁপড়। সারাদিন মোটামুটি খিদে পেটে, সেই কারণে রাতের খাবার বেশ চুটিয়ে খেলাম এবং খাবার যথেষ্ট হেলদি খাবার। অ্যাকচুয়ালি মিজোরামের লোকাল লোকজন, এই হোমস্টে লোকাল লোকজন কিন্তু এরকম ভেজ থালি খেয়ে থাকেন, পাঁচমিশালি সবজি বা ওরকম ডাল। এখানে ডালটা কিন্তু খুব সুন্দর টেস্ট, সবজিটাও দারুণ ছিল। চালটা কিন্তু আমাদের ওখানকার মতো না, একটু আলাদা চাল। আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম এটি কিন্তু প্যাকেজের বাইরে। আমরা এখানে জাস্ট লজিংয়ে আছি, লজিংয়ের সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড, এবং এই ভেজ থালির জন্য আলাদা করে 150 টাকা লেগেছে। আপনারা যদি এই হোমস্টে থাকেন অবশ্যই আপনারা এখানে এসেই দুপুরের খাবার বা সকালের খাবার বা রাত্রের খাবার খেতে পারেন। খুব সুন্দর খাবার দাবার।